হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্ক সিটি ফ্রি পার্কিং বন্ধ হয়ে যেতে পারে, বাজেট ঘাটতি পূরণে মেয়রের বিকল্প উদ্যোগ এবং কি বলছে কমিউনিটি রিঅ্যাকশন কি, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আগামীকাল জেএফকেতে আসছে আমিরাতের ফ্লাইট, নিউ ইয়র্ক টু দুবাই ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল রাতে, রিটার্ন ফ্লাইটে প্যাসেঞ্জার যাচ্ছে শনিবার রাতেই। আপনাদের যেটা জানালাম, বিমান হামলার নতুন ঢেউয়ে ইরান কাঁপছে তেহরান, এই বিষয়টি জানব। অ্যাপস্টেইন ফাইলে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যৌনতা নিয়ে নতুন তথ্য, ঘটনা আড়াল করতেই কি আকস্মিক যুদ্ধ, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, সৈয়দ আলামিন রাসেল, ইব্রাহিম চৌধুরী কুকন, আব্দুর রহিম হাওলাদার এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ সেলিম হারুন, যিনি আটাবের প্রেসিডেন্ট। যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্চ মাসের 6 তারিখ ইরান একজন ইমাম খামেনির একজন বিকল্প নেতৃত্ব নির্বাচন করেছে, যদিও সেটি তার পুত্র মোস্তাবা খামেনি, কিন্তু কৌশলগত কারণে ইরান সেটি ঘোষণা দিচ্ছে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরানের পরবর্তী নেতা নির্ধারণের সময় তার বিষয়টি বিবেচনা করতে হবে। তিনি সেই নেতা নির্ধারণের বিষয়ে, নেতা নির্বাচনের বিষয়ে তিনি সম্পৃক্ত থাকতে চান, সে কথা তিনি গতকাল বলেছেন। এদিকে আজকে তিনি বলেছেন যে ইরান সম্পূর্ণ আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্তভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই তেহরান এবং বৈরুতের উপর বোমাবর্ষণ অব্যাহত থাকবে। তেহরান প্রায় মুহুর্মুহু বোমা হামলায় তেহরান কেঁপে উঠছে প্রতি মিনিটেই এবং সেখানে প্রচুর স্থাপনা ইতিমধ্যেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলার শিকার হয়ে। তবে ইরানি জনগণের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও আহ্বান জানিয়েছেন যে ক্ষমতাধীন সরকারকে উৎখাত করে সেখানে একটি নতুবা যদি উৎখাত না হয় তাহলে সেখানে নিশ্চিত মৃত্যুর মুখে পতিত হবে সবাই, এবং এই ঘোষণাও তিনি দিয়েছেন আজকে, নিশ্চিত মৃত্যু অথবা আনকন্ডিশনাল সারেন্ডার, দুটোর একটাই ইরানের বর্তমান শাসকদেরকে বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্র ইরান আক্রমণের পর যে বিষয়টি আগে ভেবে দেখেনি সেটি হচ্ছে যে কিভাবে ড্রোন হামলার বিপক্ষে ব্যবস্থা নিতে হয়, এবং এই ড্রোন হামলাটি এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরানের ড্রোন আক্রমণের ফলে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোর স্থাপনাতে, এবং এর ফলে আপনারা জানেন ইতিমধ্যেই কুয়েত এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। কুয়েত এয়ারপোর্ট এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে 4 সপ্তাহ আগে বিমান চলাচলই সম্ভব না। কিন্তু এই ড্রোন আক্রমণকে কিভাবে ঠেকানো যায় এটার জন্য যুক্তরাষ্ট্র এবং মিত্র শক্তিগুলো দ্বারস্থ হয়েছে ইউক্রেনের উপর। কারণ রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলা করতে ইউক্রেন যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে এবং সেজন্যই ইরান ইরানের এই ড্রোন আক্রমণকে ঠেকানোর কাজে তারা যুক্তরাষ্ট্র এবং মিত্র শক্তিগুলো ইউক্রেনের সহযোগিতা চাচ্ছে। ইউক্রেন সেই সহযোগিতা প্রদানে সম্মত হয়েছে। 2020 সালের পরে প্রথম তেলের মূল্য এত বৃদ্ধি পেয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে। প্রায় 2020 সালের পর এত বেশি তেলের মূল্য আর কখনো বাড়েনি ব্যারেল প্রতি। গত সপ্তাহে ব্যারেলের দামের চেয়ে এই সপ্তাহে ব্যারেলের দাম গড় পড়তায় $10 থেকে $15 বেড়েছে, এবং যদি যুদ্ধ অব্যাহত থাকে তো প্রতি ব্যারেল তেলের মূল্য $110 পর্যন্ত গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা করছেন যারা এই অয়েল ফিউচার, অর্থাৎ অয়েলের ব্যবসার সাথে জড়িত বিশেষ ব্যক্তিবর্গ বলেছেন যে যদি যুদ্ধ অব্যাহত থাকে তাহলে তেলের মূল্য আরো বৃদ্ধি পাবে এবং $110 পর্যন্ত ব্যারেলে বেড়ে যেতে পারে। $110 পর্যন্ত গিয়ে ঠেকতে পারে ব্যারেলের দাম। এর ফলে যুক্তরাষ্ট্রের পাম্পগুলিতেও তেলের দাম বৃদ্ধি পাবে এবং ইতিমধ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে। গড়পড়তায় প্রতি গ্যালনে 30 থেকে 40 সেন্ট পর্যন্ত ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে তেলের মূল্য, যেটি যুদ্ধ শুরু হওয়ার আগে $2.99 কিংবা $2.95 ছিল, সেটি এখন $3.35 থেকে $3.55 পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন পাম্পে।
গত 4 দিনের যুদ্ধে, প্রথম 4 দিনের যুদ্ধে ইরাক আক্রমণের পর যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $3.7 বিলিয়ন এবং এই ব্যয় নির্বাহের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে যে এত ব্যয়বহুল অর্থ যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল কিনা এ নিয়েও কথা উঠেছে। আবার কেউ এমনও মন্তব্য করতে শুরু করেছে যে অ্যাপস্টাইন ফাইল যখন একটি উত্তেজনাকর অবস্থায় গিয়ে ঠেকেছিল তখনই প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও যুদ্ধটি শুরু করেছে অনেকেই, আবার এমনও মন্তব্য করেছেন যে ইসরায়েলের কারণেই যুক্তরাষ্ট্রকে অনেকটা তাড়াহুড়া করেই ইরান যুদ্ধটি শুরু করতে হয়েছে। কুয়েতের দূতাবাসের সকল কার্যক্রম আপাতত সাময়িকভাবে বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। কারণ সেখানে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন আক্রমণে এম্বাসি ভবনটি যে সেখানে সাধারণভাবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়, এম্বাসি মেরামত করা ব্যতীত। যুদ্ধ শুরু হওয়ার ৬ দিন, ৭ দিনের মাথায় নতুন করে এয়ার ট্রাফিক অর্থাৎ বিমান চলাচল কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। আগামীকাল সকাল ৮:৩০ দুবাই থেকে ১ম এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি নিউ ইয়র্কে পৌঁছবে এবং আগামীকাল রাতেই সেটি আবার যাত্রী নিয়ে ফিরে যাবে। তবে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক ১ টি করে ফ্লাইট অপারেশন থাকবে। তবে যে সমস্ত যাত্রীরা আটকা পড়েছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আ নিয়ে আসার ব্যবস্থা করেছে এই এমিরেটস কর্তৃপক্ষ। এমিরেটস এর পাশাপাশি কুয়েতের কুয়েত এয়ারওয়েজ এর সার্ভিস চালু করতে আরো কমপক্ষে ১ মাস সময় লাগতে পারে বলে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে। তবে বেশ এয়ার ট্রাফিক এর আরেকটি বিষয় হচ্ছে যে অন্যান্য এয়ারলাইন্স গুলো এখন স্বাভাবিক রয়েছে। টার্কিশ এয়ারলাইন্স এর স্বাভাবিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে। শুধুমাত্র এমিরেটস এ যারা আটকা পড়েছিলেন তাদেরকেই পর্যায়ক্রমে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তবে বাংলাদেশ থেকে যারা দুবাইতে আসার পথে ছিলেন তাদের বিষয়টি এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়। ঢাকা থেকে দুবাইয়ের ফ্লাইটটি চালুর ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু এখন জানা যায়নি। তবে ১১ তারিখের মধ্যেই আপাতত এই ফ্লাইট অপারেশন গুলো স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, যুক্তরাষ্ট্রের নতুন একটি বিষয়, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানি সোশ্যালিজম, সমাজতন্ত্রের পক্ষে যুক্তরাষ্ট্রের জনগণের মতামত একটা জরিপ আকারে গ্রহণ করা শুরু হয়েছে ইতিমধ্যেই। সর্বশেষ যে জরিপটি আমরা ফক্স নিউজ জরিপ করে দেখে গিয়েছে যে ৩৮% ভোটার মনে করেন যে যুক্তরাষ্ট্র পুঁজিবাদ থেকে দূরে সরে গিয়ে সমাজতন্ত্রের দিকে সরে যাওয়া উচিত যুক্তরাষ্ট্রের। এমনটাই মনে করছেন, সেটি ভালো হবে যুক্তরাষ্ট্রের জন্য। আ কিন্তু আবার যুক্তরাষ্ট্রের এখনো প্রায় ৬১% মানুষ ঘোরতর সমাজতন্ত্র বিরোধী এবং তারা সমাজতন্ত্রকে নেতিবাচক চোখেই দেখে থাকেন ৬১% মানুষ যুক্তরাষ্ট্রের। আর ৩৮% মনে করেন যে যুক্তরাষ্ট্র ধীরে, ধীরে সমাজতন্ত্রের দিকে অগ্রসর হলেই ভালো হবে। নিউ ইয়র্ক সিটির পার্কিং ব্যবস্থার একটি ব্যাপক রদবদলের আশঙ্কা দেখা যাচ্ছে। কোন ফ্রি পার্কিং রাখা যাবে না। যদি নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানিকে তার বাজেটে যে ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতি পূরণের জন্য সব দিক থেকেই আয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং সর্বশেষ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে সেটি হচ্ছে ফ্রি পার্কিং বন্ধ করে দেওয়া। তবে এই বিষয়টি এখনো স্থির সিদ্ধান্ত হয়নি। এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। তবে আলোচনা শুরু হতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে নিউ ইয়র্ক শহরে এই ফ্রি পার্কিং এর ব্যাপার নিয়ে। ফ্রি পার্কিং বন্ধ হয়ে গেলে অনেকের পক্ষেই আ নানান রকম সমস্যা দেখা দেবে পার্কিং। বিশেষ করে বাড়ির মালিকদের ক্ষেত্রে এটি আরো ব্যাপক আকার ধারণ করবে। তারা এখন যে বিনামূল্যে পার্কিংটি তাদের বাড়ির সামনে পেতেন, সেটি হয়তো আর পাবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে সিটি কাউন্সিলের প্রগতিশীল যারা রয়েছেন সদস্য সিটি কাউন্সিলের, তারা ধনীদের উপর কর বৃদ্ধি করার ব্যাপারটি আরো একটু কঠিন করার চেষ্টা করছেন। মেয়র মামদানি যেখানে চাচ্ছেন যে বাজেট ঘাটতি পূরণের জন্য $১ মিলিয়ন কিংবা তার চাইতে বেশি যারা আয় করেন তাদের অতিরিক্ত ২% অতিরিক্ত কর আদায় করার ব্যবস্থা করা উচিত বলে মেয়র মামদানি মনে করেন। যদিও গভর্নর হুকুল এটি এখনো সমর্থন করছে না। তবে ধীরে, ধীরে কিন্তু এটি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এবং সিনেটরদের কয়েকজনের সমর্থন পেতে শুরু করেছে। কিন্তু প্রগতির সদস্য যারা রয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের, তারা মনে করেন যারা 500,000 অর্থাৎ $৫,০০,০০০ কিংবা তার চাইতে বেশি আয় করেন, ১ মিলিয়ন নয়, যেটা মেয়র মামদানি চান। প্রগতিশীলরা চান $৫,০০,০০০ কিংবা তার চাইতে বেশি যারা আয় করেন তাদেরকেই অতিরিক্ত করের আওতায় নিয়ে আসা উচিত বলে তারা মনে করেন। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। সো মাচ, থ্যাংক ইউ নাজমুল হাসান। আমাদের সাথে আছেন জনাব যেটা বলছিলাম মোহাম্মদ সেলিম হারুন, কর্ণফুলী ট্রাভেলসের
প্রধান এবং উনি আটাবের প্রেসিডেন্ট, নর্থ আমেরিকার ট্রাভেল এজেন্ট যারা আছেন তাদের। আমাদের সাথে আছেন জনাব আব্দুর রহিম হাওলাদার, সৈয়দ আলামিন রাসেল এবং আমাদের শ্রদ্ধেয় জনাব হাসান ফেরদৌস। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করি যেটা একটু আগে নাজমুল হাসান বলছিলেন, দিস ইজ ভেরি ট্রাভেল নিয়ে, যেটা আমিরাত নিয়ে যে প্রশ্নটি, এটা আমরা একটু এরপরেই আমরা আসছি। বাট শুরু করি আমরা যে পার্কিংয়ের যে ব্যাপার, যেটা পার্কিংয়ের ব্যাপারটা নিয়ে আমি যাই সৈয়দ আলামিন রাসেল। আলামিন রাসেল, আপনি শুনেছেন যে প্রেসিডেন্ট আমাদের মেয়র মামদানি যখন ইলেকশন করেন তখন সবাই তার প্রতি তাদের যে সাপোর্ট, এই সাপোর্ট এটাই ছিল যে মাইনরিটি ওয়ার্কিং ক্লাস পিপুলের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করবেন, এবং এখনও এই প্রত্যাশা আছে। বাট উনি আজকের যে নিউজ যে ফ্রি পার্কিং, নিউ ইয়র্কের সামান্য একটু সুবিধা ছিল ফ্রি পার্কিং, এমনিতেই পার্কিং নিউ ইয়র্কে ইজ এ বিগ প্রবলেম, এর মধ্যে ফ্রি পার্কিং ব্যবস্থা যেটা যে একটু সুবিধা ছিল এটা উনি কাট করে দেওয়ার চিন্তা করছেন বিকজ অফ বাজেট। সো নিউজটি কি এবং হোয়াট ইজ ইয়োর রিয়াকশন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক এবং যারা শ্রদ্ধেয় প্যানেলিস্ট যারা আছেন। তো আমি আলোচনা যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলতে চাই, সেটা হলো যে যিনি বাস মানে নিউ ইয়র্ক সিটির মেট্রোটাকে যিনি ফ্রি করে দিতে চাচ্ছেন, বাস যিনি ফ্রি করে দিতে চাচ্ছিলেন, তিনি কিনা আবার এই যে ফ্রি পার্কিংটাকে তুলে দিতে চাচ্ছেন। এটা আমার কাছে একদম বিস্ময় মনে হয়েছে আর কি, আমি এই নিউজটা দেখলাম আর কি। তো বিষয়টা যেমন ধরেন যে ফ্রি পার্কিং গুলো আমরা কখন ব্যবহার করি? ফ্রি পার্কিং গুলো আপনার রবিবার সানডেতে, অথবা বিশেষ যে হলিডে গুলো আছে সেখানে, এবং যে রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলি আছে সেই সব জায়গাতে, এবং কার্ব সাইড পার্কিং যেগুলো কার্ব সাইডে, সেই সব জায়গায় আমরা ফ্রি পার্কিং গুলো সিটিতে পেয়ে থাকি। হ্যাঁ, যে এখন আপনার মেয়র অফিস এবং তার অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা এসছে যে তারা চাচ্ছে যে আপনার বাজেট ঘাটতি, তারপরে এই যে শহরের যে অবকাঠামো, এটা উন্নয়নের জন্য যে টাকার যে ঘাটতিটা আছে এটা পূরণ করবার জন্য যে তারা চাচ্ছে যে ফ্রি পার্কিং তুলে দিবে। এবং এই ফ্রি পার্কিংটা তুলে দিলে দেখা যাবে যে তারা হিসাব করেছে যে বছরে প্রায় $1 বিলিয়ন বা তার চাইতে বেশি একটা রাজস্ব আয় হবে নিউ ইয়র্ক সিটির। আমার কাছে এটার পাশাপাশি আরেকটা বিষয় যেটা মনে হয়েছে সেটা হলো যে তারা চাচ্ছে যে নিউ ইয়র্ক সিটির বাস এবং নিউ ইয়র্ক সিটি মেট্রো যেগুলি আছে ট্রেনের উপর মানুষের কি বলে যোগাযোগ ব্যবস্থাকে আর একটু গুরুত্ব দেওয়া আর কি। এটা তো এখানে বিষয়টা এরকম যে আপনার আমি যদি এভাবে বলি যে আপনি রবিবারে যদি আপনি বাজারে যেতে চান, বা আমার ফ্যামিলি নিয়ে যখন আমরা রবিবার গুলোতে বের হওয়ার পরে কিন্তু আমরা যখন গাড়ি পার্ক করবো তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমার 1 ঘন্টা হয়ে গেছে বা 2 ঘন্টা হয়ে গেছে, আবার আমাকে পার্কিং এর যে টিকিটের ব্যাপারটা আছে। এর পাশাপাশি যখন যে সমস্যাগুলো হবে, যেমন ধরেন আপনার কাউকে হয়তো যেতে হবে যে একটা জায়গায়, আমার হয়তো একাধিক জায়গায় যেতে হচ্ছে, তাই না? যে আমি কিন্তু ওই মেট্রো বা বাস বা ট্রেন আমি ব্যবহার করতে পারছি না, আমাকে 4-5 জায়গায় যেতে হচ্ছে, আমাকে বন্ধের দিনগুলোতে কাজ করতে হচ্ছে বা ছুটির দিনগুলোতে যে কাজ করতে হচ্ছে, ফ্যামিলি নিয়ে যে কাজগুলো করতে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। আর একটা বড় সমস্যা পড়বে যারা আবাসিক যে এলাকাগুলো আছে, যে ফর এক্সাম্পল আমার বাসার সামনে যদি আমার বা কার্ভ সাইডে যদি আমার বাসা হয়ে থাকে, সেখানে কিন্তু আমার একটা ফ্রি পার্কিং কিন্তু আমি পাচ্ছি, বা আপনার যারা আহ রাস্তা দিয়ে যাচ্ছেন তারা কিন্তু পার্ক করার সুযোগটা পাচ্ছেন। এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, এটা কিন্তু থাকবে না। এর সাথে সাথে দেখা যাবে কি যে আপনার এই যে আর একটা বিষয় আমি আসি, সেটা হলো যে আপনার মেয়র যে বিষয়গুলোকে চিন্তা করছেন, এটা কিন্তু যে বাস্তবায়ন করছেন তা কিন্তু না, এটা আলোচনায় এসছে এবং তারা এটা বাস্তবায়ন করার চিন্তা করছেন আপাতত। এখন দেখেন যে আমি এই জিনিসটার পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে বিষয়গুলো আলোচনায় আসা উচিত ছিল সিটি মেয়র বা তার অ্যাডমিনিস্ট্রেশনে, সেটা হলো যে সিটি নিরাপত্তা, তাই না? যে আপনি দেখবেন যে প্রতি রাতে কিন্তু গাড়ির টায়ার খুলে নিয়ে যাচ্ছে, এখন গ্লাস ভেঙে গাড়ির ভিতরে তছনছ করছে, এই জিনিসটা কিন্তু প্রতিদিনই বাড়ছে। তো এই বিষয়গুলো, এরপরে আপনি আসেন যে নিউ ইয়র্ক সিটিতে যদি আপনি রাস্তায় বের হন, আমি বলবো যে ইভেন ইনক্লুডিং ম্যানহাটন, আপনার পুরো সিটি রাস্তা, অধিকাংশ রাস্তা 60-65% রাস্তা কিন্তু ভিতরে গর্ত হয়ে গেছে। এই বিষয় নিয়ে কিন্তু সিটির আমি জানি না যে কতটুকু মাথা ব্যথা আছে। এরপরে আপনি আসেন যে রাস্তার যে লেন এজ লাইনের যে দাগগুলি আছে, সেটা কিন্তু একটু বৃষ্টি হলে কিন্তু দেখা যায় না, এটাতে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট গুলো কিন্তু বাড়ছে। এই যে বিষয়গুলো আছে, যে মানুষের যে আপনার দৈনন্দিন যে নিরাপত্তা, মানুষের যে দৈনন্দিন যে চলাফেরার জন্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয় সিটি মেয়রের আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল রহিম হাওলাদার, আপনি তো নিজে একটি ড্রাইভিং স্কুল পরিচালনা করেন এবং দীর্ঘদিন থেকে এই কমিউনিটির মধ্যে আপনি আছেন, পুরনো প্রবাসী। আপনার এই যে মেয়রের যে উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ তাহের ভাই, এবং প্যানেলে যারা আছেন সবাইকে সালাম এবং রমজান মুবারক। আমি এটা রিয়েলি আপসেট। আমি ওই আমাদের রাসেল ভাইয়ের সাথে একেবারে একমত। তো এটা অবশ্যই করা উচিত হবে না। যদিও এখানে নিউ ইয়র্ক মানে আমাদের ট্রান্সপোর্টেশন আছে, বাস এবং সাবওয়ে, হ্যাঁ, কিন্তু তারপরও আমি বলি যে এখন দেখেন আপনারা, এমনিতেই নিউ ইয়র্কে পার্কিং ক্রাইসিস, এমনিতেই অন্য স্টেটের থেকে নিউ ইয়র্কের পার্কিং ক্রাইসিস। আজকে অল্টারনেট সাইডের এই পার্কিং গুলি যদি মিটার করে দেয়, তার মানে কি অল্টারনেট সাইডে যে বাড়ির পাশে যে রাস্তায় আমরা ফ্রি পার্কিং করি, এই পার্কিং গুলি যদি মিটার করে, হাউ ইট ইজ পসিবল? এতগুলি পার্কিং, এই গাড়িগুলি যাবে কোথায়? মানুষ পার্ক করবে, পার্ক করে এসে কি বাসায় ঢুকে তারপর কি কিছুক্ষণ পর পর যে কোয়ার্টার দিবে? সারাদিন কি কোয়ার্টারের উপরে থাকবে? আমি বুঝতেছি না উনি ফ্রি করতে চাচ্ছে কি, মানে রোববারের পার্কিংটা কি যেটা পে করতে না হয় ফ্রি, ওইটা দেখি পে করতে চাইতেছে। ওইটা হয়তো বা রিজনেবল হইতে পারে, কিন্তু যদি করে যে স্ট্রিটের যে অল্টারনেট সাইড পার্কিং গুলি, এখানে যদি মানে মিটার সিস্টেম করে বা এগুলি যদি পে করে পার করতে হয়, এটা একটা ডিজাস্টার অবস্থা হবে। মানে আমি বলবো যে আমাদের শুরুতে হাসান ভাই যে বলে এখনকার ইকোনমিকটা হলো কে শেপ, রাইট? আমি তো বক্তব্য শুনি সবসময়। তার মানে উপরে যারা যাচ্ছে, কে উপরে হাতটা আর নিচের হাতটাই কিন্তু আমরা। তার মানে উনি মেয়র সাহেব বলছেন আমাদের, মেয়রের জন্য আমরা কাজ করছি সবাই, উনি মানে ওয়ার্কিং ক্লাস পিপলের জন্য কাজ করবে এবং তাদেরকে হেল্প করবে। তো এটা তো ওয়ার্কিং ক্লাস পিপলের কাজ করা হচ্ছে না, বরঞ্চ আরো তাদেরকে হার্ট করা হচ্ছে। সেই কে শেপের যারা নিচের দিকে আমরা আছি, তাদেরকে আরো হার্ট করা হচ্ছে। এটা কিভাবে হবে? এটা আমি তো ভাবতে পারতেছি না। এটা ইটস নট এ পসিবল। মানুষগুলি এই গাড়ি নিয়ে কোথায় যাবে? মানে কি গাড়ি বিক্রি করে দিবে নাকি তারা পার্ক করবে? কিভাবে? এটা আমার আমার মাথায় ঢুকতেছে না। এটা এটা কিভাবে হবে? এটা আমার তো মনে হয় না এটা পাস হবে, এবং এটা নিয়ে ডেমনস্ট্রেশন করা উচিত সবার। এটা বিপক্ষে মানে আমাদের স্ট্যান্ড নেওয়া উচিত যাতে এটা না করতে পারে, এবং এটা আমি মনে করি না। আমি একটা এক্সাম্পল দিই। আমি অনেক এখানে মানুষ আছে, আমি দেখি সারাদিন তারা অনেক ঘন্টার পর ঘন্টা গাড়ি পার্কিং নিয়ে ঘুরতেছে। তো আমি বলি অ্যাপার্টমেন্ট দিকে থাকি, সে বলে ভাই আমাদের অ্যাপার্টমেন্ট থেকে পার্কিং আছে বা $300 ভাড়া দিতে হবে, আমি অ্যাফোর্ড করতে পারি না, দ্যাটস ওয়াই আমি খুঁজে এই স্ট্রিটেই পার্ক করি। ওই লোকটার কি হবে? আজকে উইকেন্ডে মানুষ ফ্যামিলি নিয়ে বাইরে যাবে না, একটা গাড়ি পার্কিং, এই গাড়ি এই যে রাস্তার চারিদিকে দেখতেছেন যে পার্কিং গুলি, এই গাড়িগুলি কোথায় যাবে তাহলে? মানুষ কি এই গাড়ি কি সেল করে দিবে না কোথায় পার্ক করবে? মানে এটা কিভাবে এটা সম্ভব হয়? এই থিংসটা আসে কিভাবে মাথায়? আজকে উনি অ্যাফোর্ডেবল মানুষের জন্য, মানে যেখানে উনি ওয়ার্কিং ক্লাস মানুষকে হেল্প করবে, সেখানে বাজেট এখন আমাদের ইলেকশনের জন্য আমাদের হ্যাঁ, গভর্নর ক্যাথি হুকুল ওই মানে মিলিয়নিয়ারদের ট্যাক্স বৃদ্ধি করতে চাচ্ছে না, রাইট? তার মানে এটা না যে পুয়ার পিপলদের মানে হার্ট করে তাদেরকে, মানে হার্ট করে এই টাকা নিয়ে মানে আমাদের বাজেট কাটতে করতে হবে। প্রেসিডেন্ট, আমাদের মেয়র তো প্রেসিডেন্টের কাছে 2বার গেছে। ফেডারেল মানি আনুক, ফেডারেল থেকে মানি আনুক, বা অন্য অন্য কোনো সোর্স আছে। এমনি তো আমাদের ব্রাজিও, আপনারা জানেন সাইকেলের জন্য যে জায়গাগুলি স্কুইজ করছে, ওখানে কিছুটা পার্কিং এর সমস্যা হয়েছে। যেখানে 10 টাকা 5 টাকা পার্ক করা যেত, ওখানে কিন্তু পার্ক করা যায় না এখন। তো এটা আরেকটা সমস্যা হবে। তো আমি মনে করি এটা করা অবশ্যই উচিত হবে না মেয়রের, এবং আমাদের সবার উচিত এটার এগেনস্টে মানে কথা বলা এবং ডেমনস্ট্রেশন করা, যাতে এই বিলটা পাস না হয়। হইলে নিউ ইয়র্কে একটা ডিজাস্টার অবস্থা হয়ে যাবে আমি মনে থ্যাংক করি। ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাজমুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? এটার এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য প্ল্যান, আপনি কি জানেন? নাজমুল হাসান আমাদের পাশে নাই। আলামিন রাসেল, আমার মনে হয় এই বিষয়ে আরো ডিটেইলস আমাদের জানা উচিত। আপনি কি এর বাইরে কিছু জানেন যে এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য প্ল্যান? না তাহের ভাই, ঘটনা হলো যে তারা কিন্তু একজ্যাক্ট প্ল্যানের কথা এখনো পর্যন্ত বলে নাই। তারা কিন্তু আচ্ছা। চিন্তা করছে যে এটাকে কিভাবে আপনার ইমপ্লিমেন্ট করা যায় এবং কোন কোন স্টেপ গুলোতে নেওয়া যায়, তাই না? যে তারা কিন্তু ডিটেইল এখনো আসে নাই। এখানে আরেকটা বিষয় আসলে আমাদের একটু আলোচনা করা দরকার, সেটা হচ্ছে অফ পিক আওয়ারের যে আপনার পার্কিংটা আছে না, যে অফ পিক আওয়ারের যে আমরা যে আপনার এটাও যদি তুলে দেওয়া হয়, এটা হবে আরেকটা ডিজাস্টার,
তাই না? যে আপনার অফ পিক আওয়ারেও আমরা কিন্তু একটা বড় একটা নিউ ইয়র্ক সিটির লোকজন কিন্তু বড় একটা সাপোর্ট পাচ্ছে। তো সেটা আর একটা ডিজাস্টার হয়ে যাবে যে কাজের থেকে এসে তারা রাইট। কিন্তু আর গাড়ি তো আসলে ব্যাপার হচ্ছে, গাড়ি তো শুধু লাক্সারি না, গাড়ি ইজ নেসেসিটি অ্যাজ ওয়েল। সো Right. এখন আপনি মনে করেন নিউ ইয়র্ক সিটি ইটস এ সিটি ফর দ্য পিপুল। এখন যদি এমন হয় যে সিটি ফর দি অনলি ফর রিচ অ্যান্ড বিজনেস পিপুল, তাহলে লিভেবল সিটি যে বলা হচ্ছে, যে সিটি ফর আপনার পিপুল, এটার মধ্যে এটা তো অনেক কনফ্লিক্ট করবে এই বিষয়টি। এখন আপনি জানেন যে যারা সিটির পাশে থাকে, যেমন আমরা অ্যাস্টোরিয়া লং আইল্যান্ড সিটিতে যারা থাকে, যারা অ্যাপার্টমেন্টে থাকে, তাদের রাত্রে ঘরে ফেরার পরে পার্কিং খুঁজতে তাদের এভারেজ 1 আওয়ার গাড়ি নিয়ে ঘুরতে হয় আপনার। আর গাড়ি ছাড়া অনেকে বলতে পারে যে, একজন যেমন আমাকে একদিন একজন লম্বিকার বলছিলেন যে গাড়ির দরকার কি, বাট উনি তো বুঝবেন না গাড়ির দরকার কি। কারণ আমাদের হয়তো, আমরা কর্মজীবী মানুষ, আমার একদিনে হয়তো 10-20টা জায়গায় যেতে হয়। 20 জায়গায় তো আপনি শুধু পাবলিক ট্রান্সপোর্টেশনে যেতে পারবেন না, কারণ তাহলে আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করলে হয়তো 5 জায়গায় যেতে পারবেন, কিন্তু 10টা-15টা অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারবেন না। এক্স্যাক্টলি তার ভাই, আমি আরেকটু অ্যাড করি, সেটা হলো হচ্ছে আপনার এই যে মেয়র অফিসের বা ওনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা মাঝখানে আপনার প্রপার্টি ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন। তো প্রপার্টি ট্যাক্স বাড়ানোর কথা, প্রপার্টি ট্যাক্স যদি বাড়ানো হয়, তারা কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে? মিডল ক্লাস, তাই না? প্রপার্টি ট্যাক্স বাড়ালে কিন্তু আপনার যারা হাই ইনকামের, যারা বিজনেস, যারা টার্গেটেড ছিল মেয়রের নির্বাচনের আগে, তারা কিন্তু টার্গেটেড থাকছে না। হ্যাঁ, এটা কিন্তু মিডল ক্লাস টার্গেটেড হয়ে যাচ্ছে। এখন এই বিষয়গুলো আসলে ওনার অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করছে, কিভাবে প্ল্যানিং করছে, বা কিভাবে সামনে আগাবে, আমি আসলে কনফিউজড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসান ভাই, এনি কমেন্ট ইন দিস? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। আমার কিন্তু ভিন্ন মত, আমার মতামত শুনে আপনারা খুশি হবেন না। পৃথিবীর ইউরোপের অধিকাংশ দেশে কিন্তু এই ক্রমশই গাড়ি চালানো বন্ধ হয়ে যাচ্ছে। ফ্রান্সে এমন অনেক ছোট ছোট শহর আছে যেখানে গাড়ি চালানো যায় না, পাবলিক ট্রান্সপোর্টেশন। দুটো কারণ, এক কনজেশন, আর 2 নম্বর পলিউশন, ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের বড় কারণই হচ্ছে এই 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 ফসিল ফুয়েলের ব্যবহার এবং তার নিঃসৃত গ্যাস। ইউরোপের অনেক দেশে মানুষ গাড়ি না চালিয়ে সাইকেল চালাচ্ছে। আপনি হল্যান্ডে যান, আপনি এখনই আপনি হল্যান্ডে দেখবেন, হল্যান্ডের অধিকাংশ মানুষ, আমি লিটারালি বলছি, অধিকাংশ মানুষ সাইকেল চালাচ্ছে। এখন আপনি বলবেন যে, আপনি যেটা বললেন তাহের, যে আমি কি করব? আমাদের দাবি করতে হবে যে যাতে করে আমাকে আমার এই কাজ করতে নিশ্চয়তা দেওয়ার জন্য কি দরকার? এফিশিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্টেশন। তা তো আমার নেই, সব জায়গায় আমার গাড়ি যায় না, সময় মতো গাড়ি যায় না। ফলে আমার ডিমান্ডটা হয় কোনটায়? গাড়ির জায়গা পার্কিং ডিমান্ড না করে, বরং আমার উচিত হবে, আমি মনে করি, ডিমান্ড করা পাবলিক ট্রান্সপোর্টেশনকে এফিশিয়েন্ট এবং এক্সপেন্সিভ করা। থ্যাংক ইউ। জি, রাসেল কিছু বলতে চাচ্ছেন? আমি আপনার একটু অ্যাড করতে চাচ্ছি ভাইয়ের সাথে, সেটা হলো যে আপনার এটার জন্য আমার কাছে যেটা মনে হয় সেটা কি, যে ঘুম থেকে উঠে যদি মেয়র অফিস বা তার আপনার ডেপুটি মেয়র যদি বলেন যে আমরা এই প্ল্যান করছি, এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট আমার কাছে মনে হয়। কারণ হলো, এটার জন্য একটা লং টার্ম, মিড টার্ম পরিকল্পনা থাকতে হবে, তাই না? যে এটা ভাই যেটা বললেন হল্যান্ডের কথা, নেদারল্যান্ডের কথা, ওখানে আমার একসময় আমার হেডকোয়ার্টার ছিল, আমি জব করেছি ওখানে। তো বিষয়টা হলো যে ওদের যে পরিকল্পনা, ওদের যে স্ট্রাকচার, এটা কিন্তু বাইসাইকেলের ওয়েতে কিন্তু স্ট্রাকচার গুলো করে, এবং লং টাইম তারা কিন্তু সেই পরিকল্পনা নিয়ে আসছে। তাদের যে আপনার আবাসন ব্যবস্থা, সেটাও কিন্তু বাইসাইকেলের জন্য উপযোগী করেই তৈরি করা। হ্যাঁ, যে আপনার অফিসগুলোর দূরত্ব, বাসাগুলোর দূরত্ব, এবং আপনার তাদের আপনার মানে যে মানে টোটাল যে স্ট্রাকচারটা কিন্তু এভাবে তৈরি করা। আমাদের কিন্তু সেভাবে অভ্যস্ত হইতে, বা আমাদেরকে সেভাবে করে নিতে গেলে কিন্তু একটা লং টার্ম একটা সময় আমার কাছে মনে হয় দেওয়া উচিত। রাসেল, শুরু করতে হবে কোথাও না কোথাও, কেমন? ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। বাট আপনি প্রিন্সিপালটা কি মনে মানি করেন আমরা? যে আমরা অল অফ এ সাডেন হঠাৎ করে শুরু করে দিতে পারবো? আপনি না, তা পারবো না আমরা। হ্যাঁ। ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। আপনি বললেন, আপনাকে হঠাৎ সকালবেলা খবর পেলেন যে এটা হবে, তা তো না। মেয়র অফিসকে টিজার দিচ্ছে, তারা তো বলেনি প্ল্যান আগে আমি ইমপ্লিমেন্ট করবো। ওরা আগে ভাগে আপনাকে জানাচ্ছে এমন একটা প্ল্যানের কথা ভাবা হচ্ছে। যেমন ধরা যাক, প্রপার্টি ট্যাক্সের কথা বলা হয়েছে। মেয়র সাহেব নির্বাচনের আগে থেকে বলছেন প্রপার্টি ট্যাক্স তিনি বাড়াবেন, অথবা ইনকাম ট্যাক্স বলে, মানে আপনাকে তিনি করছেন, ইমপ্লিমেন্ট তো করছেন না। এটা একটা ব্যাপার। মেয়র সাহেব কিন্তু বলছেন, উনি বলছেন যে ধনীদের উপর ট্যাক্স বাড়াবেন। উনি কিন্তু বলেন না যে গরিব মানুষ বা মিড ইনকাম যারা আছে, যারা দিন আনতে দিন পুরায়, তাদের উপর যে এই বোঝা বাড়াবে, এটা বলেন না। এবং গরিব মানুষ তো এমনিতেই গাড়ি চালায় না, তারা এমনি নেয় পাবলিক ট্রান্সপোর্টেশন। আমাদের দাবি হবে পাবলিক ট্রান্সপোর্টেশনকে অ্যাক্সেসিবল করা,
তাতে গরিব লোকের সুবিধা, বড় লোকের তো কোনো সমস্যা নাই। ম্যানহাটেন মনে করা যাক, শার্টের নিচে গেলে আপনাকে বাড়তি ট্যাক্স পে করতে হয়, তাহলে তো কোনো কষ্ট হয় না। এটা নিয়েও তো আপত্তি হয়েছিল। আর এখন কি দেখছি আমরা বিলিয়নস অফ ডলার্স থেকে আয় করছি আমরা, মানে না, উই কিন্তু গেট কিন্তু ইউজড টু হাসান ভাই, চেঞ্জেস। কিন্তু হাসান ভাই, বিষয়টি হচ্ছে যে উনি তো এনভায়রনমেন্ট অথবা অন্য কিছুর জন্য এটা করতেছেন না। উনি করতেছেন ওনার বাজেট ঘাটতি, এই বাজেট ঘাটতি পূরণের জন্য উনি করতেছেন। উনি যদি বলতেন যে আমি সাহেব, বাজেট ঘাটতি কি রিয়েলিটি না? 2 বছরে না, বাজেট ঘাটতি 5.5 reality, বিলিয়ন but- ডলারের ঘাটতি, আমি কোত্থেকে টাকাটা পাবো? বেসিক সার্ভিস বন্ধ হয়ে যাবে আমার, এই যে আমার বেসিক স্কুল বন্ধ হয়ে যাবে, একদম প্রাইমারি কেয়ার বন্ধ হয়ে যাবে। কোনটা বেশি জরুরি আমার জন্য? So, বড় আপনি তো লোকের বা আগে তো এইসব প্ল্যানের কথা আপনি বলেননি। আপনি নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক সিটি, এখন তো অ্যাফোর্ডেবল আর থাকতেছে না এটা। মানছি আমি, কিন্তু আমি যে এত বড় ঘাটতি হবে আমার, এবং আমার ওয়াশিংটনে এমন একটা প্রেসিডেন্ট বসে থাকবে সব টাকা বন্ধ করে, তা তো ভাবিনি আমি, বা আমার হিসাবে ছিল না। আগামী 2 বছরে 5.5 বিলিয়ন ডলার আমার বাজেট ঘাটতি। কোথেকে টাকাটা আসবে আমাকে বলেন? So, এটা আগামী তো- 4 এটা- বছরে এটা- 10 এটা- বিলিয়ন ডলারের ঘাটতি। ওকে, এটা উনি চিন্তা করবেন কোথা থেকে আসবে, বাট কথা হচ্ছে না, যে না, এই উনি- যেটা উনি তো- সাধারণ মানুষ এফেক্টেড হয়, এই প্ল্যান ছাড়া আর কি কোনো প্ল্যান নেই করার? খুব ভালো কথা, আমি কমপ্লিট এগ্রি করি। আপনি যেটা বললেন, একজন বক্তা বললেন যে আসুন আমরা চাপ সৃষ্টি করি। এই যে আলোচনা করছি আমরা, আলোচনার উদ্দেশ্যটা কি? বিকল্প আছে কিনা খুঁজে বের করা, মেয়রকে বোঝানো যেটা আমাদের জন্য লাভজনক না। এই যে কনভারসেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মেয়র সাহেব আমার ক্ষতি করতে চান না, তার উদ্দেশ্য আমার ক্ষতি করা নয়, তার উদ্দেশ্য শহরটাকে ম্যানেজ করা। ফলে ইট মাস্ট বি এ কনভারসেশন বিটুইন মেয়র সাহেব এবং দ্য পাবলিক, যেটা আমরা এখন এই মুহূর্তে করছি আমরা। আচ্ছা, So- আমি তাজ ভাই আমি একটু বলি, জি। হাসান একটু অ্যাড করি আমি। সেটা হলো যে, শ্রদ্ধা রেখে বলছি, সেটা হলো যে মেয়র সাহেবের বাজেট ঘাটতিটাকে পূরণ করা অবশ্যই এটাকে আপনার মানে আমি পার্সোনালি মনে করি যে ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেন হলো যে উনি যে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেন যে ফ্রি বাসের ব্যবস্থা করবেন, তখন কি বাজেট ঘাটতির কথা উনি চিন্তা করেন না? এই টাকাটা কোথা থেকে আসবে এটা প্ল্যান করেছিলেন উনি? হ্যাঁ, এটা একটা। আরেকটা হলো যে এখানে আরেকটা পলিটিক্সও আছে, পলিটিক্যাল সার্ভাইভাল ইস্যু, যে উনি যেটা মনে করেছিলেন যে ধনীদের উপর ট্যাক্স আরোপ করবেন, এটা এখন ইলেকশনের বছর, এখন ক্যাথি হেগুল বলছেন আমি ট্যাক্স ইনক্রিজ করতে পারবো না, রাইট? সো আপনি তো বুঝতে হবে, আপনি ক্যাথি হেগুলকে এন্ডোর্স করেছেন, ক্যাথি হেগুল বলছেন আমি ট্যাক্স বিকজ উনি ইলেকশনে হেরে যাবেন এটা করলে, রাইট? সো ইটস অলসো পলিটিক্স, যে জনগণের উপর টাকা দিয়ে আপনি আপনার পলিটিক্সকে আপনি সামনে রাখতেছেন, রাইট? সো দিস ইজ কনফ্লিক্ট। এই আমি জায়গাতে একটা বিকল্প এক্সাম্পল দিই রাসেল। আমাদের প্রেসিডেন্ট সাহেব কি বলেছিলেন? ডে 1-এ দাম কমবে, ডে 1-এ যুদ্ধ বন্ধ হবে, বলেছিলেন না? এটা হচ্ছে নির্বাচনের প্রতিশ্রুতি। বাস্তবতা তা হয়নি। বাস্তবতা আপনাকে নেগোশিয়েট করতে হয় উইথ দ্য রিয়ালিটি। উনি তাই করছেন। আমাদের মেয়রকেও বাস্তবতা রিয়ালিটি ফেস করতে হবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে আমাদের ভয়েসে রেইজ করা, আমাদের চ্যালেঞ্জগুলি সামনে প্রেজেন্ট করা। এফেক্টিভলি করতে পারলে তাকেও বিকল্প পথ খুঁজে বের করতে হবে। এন্ড আই থিংক হি উইল ডু দ্যাট। আমার ট্রাস্ট তারপরে আছে। না, এটা চমৎকার বললেন, রাইট। অলরাইট, ওকে। সো তাহের ভাই, আমি এক সেকেন্ড বলি। সেটা হলো পলিউশন, গাড়ি, এই যে মানে ওয়ার্ল্ড গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং, এটার জন্য গাড়ি অবশ্যই মানে রিলেটেড, বাট এটার জন্য এখন আস্তে আস্তে মানে ইলেকট্রিক কার আসতেছে। কিন্তু হাসান ভাই, শ্রদ্ধা রেখে বলতেছি, নিউ ইয়র্কে কিন্তু রিচ পিপুলরা শুধু গাড়ি ইউজ করে না, আপনি জানেন না, অনেক অনেক লোয়ার ইনকামের পিপুলরা গাড়ি ইউজ করে। গাড়ি ছাড়া তারা আমিও তো চলতে করি, পারবে না। আমিও তো লোয়ার ইনকামের লোক, রাইট, আমরা হ্যাঁ, তো তাদের কিন্তু এটা মানে নাবিশ্বাস শুরু হয়ে যাবে এটা করলে। তারা কি গাড়ি নিয়ে কাজে যাবে কিভাবে? তো পারবে না। কিন্তু যদি আমার সামনে বাস থাকে, সাবওয়ে থাকে, পাবলিক ট্রান্সপোর্টেশন থাকে, আমার দরকারটা কি গাড়ির? যদি আমার সুযোগ থাকে, না, ফলে সেটা হ্যাঁ, এই সেটা যে দাবি হওয়া উচিত, আমার দাবি হওয়া উচিত আমাকে সর্বত্র অ্যাক্সেসিবল পাবলিক ট্রান্সপোর্টেশন দাও, তারপরে তুমি এটা করো। দ্যাট শুড বি আওয়ার ডিমান্ড। রাইট, সেটা যদি করার পরে করে কি ঠিক আছে, বাট এখন হুট করে ফেললে তো মানুষ চলতে পারবে না। মানুষ কমপ্লিটলি হুট করার কোনো প্রশ্ন উঠছে না। এখন না, আপনি কারণ যদি অন্য মনে মনে করেন করে আমি উঠছে যাবো না। আপনার কুইন্সভিলে, যে আমার এক আত্মীয়ের বাসায় আজকে ইফতারের দাওয়াত, রাইট? এখন আমি যদি ওইখানে যেতে চাই, এখন আমি যদি আমার গাড়ি নিয়ে যাই, লাগে আমার মাত্র হাফ অ্যান আওয়ার। কিন্তু আমি পাবলিক ট্রান্সপোর্টেশন যদি আমি ইউজ করতে চাই উইথ মাই ফ্যামিলি, দেন আমাকে কমপক্ষে 4 ঘন্টা আগে আমাকে বের হতে হবে। এখন যে সিস্টেম, এই সিস্টেমে যদি আমি বের হই, ট্রেন থেকে বের হতে হবে, বাস ধরতে হবে, বাস ধরে এক বাস থেকে আরেক বাস ট্রান্সফার করতে হবে, এবং এক এক জায়গায় অপেক্ষা করতে হবে হয়তো হাফ অ্যান আওয়ার।
so this is তাছাড়া বেশি বাচ্চা টাচ্চা নিয়ে সবাই নিয়ে তবে ওই পাবলিক ট্রান্সপোর্টে সবসময় চলা সম্ভব না, একটা ফ্যামিলি কার দরকার আছে, তাই না? এটা তো সবসময় পাবলিক ট্রান্সপোর্টেশনটা ট্রাস্ট করা যায় না। আমি একটা ফ্যামিলি নিয়ে বাইরে হবো, এখন ছোট বাচ্চা আছে, বেবি আছে, সবাই নিয়ে তো অনেক প্রবলেম হয়ে যায় না। কাজে গাড়ির এই অন্তত অল্টারনেট সাইডে পার্কিং যে এগুলি আছে এগুলি বন্ধ করা উচিত হবে না। উনি যদি চায় সানডে ফ্রি আসছিল, সানডে হ্যাঁ সানডে ফ্রি আছে, সানডে যদি চাই বন্ধ করে, আর ধনীদের উপর ট্যাক্স বাড়াও, এটা বাড়াও কেন? আজকে ক্যাথি হুকুল নির্বাচন করবো দেখে কি আমরা সাফার করবো? যারা $1 মিলিয়ন ইনকাম করতেছে ইয়ারলি, তাদের উপর ট্যাক্স বাড়াও। তারা তো ইনকাম করতেছে, বড় বিজনেসম্যান যারা কর্পোরেশন আছে যাদের বড়, তাদের ট্যাক্স বাড়াও। আমি একটা এক্সাম্পল দিই বোঝবার জন্য। আমেরিকায় আগে ছিল সব বড় বড় গাড়ি ছিল, মনে আছে? ফোর্ড গাড়ি, ক্রাইসলার, বড় বড় গাড়ি ছিল। কারণটা কি? প্রথমত লোক ছিল কম, মানুষ থাকে দূরে দূরে থাকতো, গ্যাসের দাম ছিল কম, সবার বিশাল বিশাল গাড়ি সব ছিল। এখন তো বড় বড় গাড়ি আর নাই, আমাদেরকে খুব কষ্ট হচ্ছে। ইউরোপে কিন্তু সব ছোট ছোট গাড়ি, সব ছোট ছোট গাড়ি, তারাও কিন্তু বড় গাড়ি থেকে ছোট গাড়ি ট্রানজিশন করেছে। এই ট্রানজিশনের জন্য সময় লাগে, ইট টেকস অ্যাবাউট মেবি 50 ইয়ার্স। বাট আপনাকে কোথাও না কোথাও শুরু করতে হবে। যেমন ধরা যাক, এই শহরে আমরা এখন সাইকেল চলার অভ্যাস শুরু করেছি, আমরা খুব পপুলার হয়নি, শুরু করেছি আমরা। এই লক্ষণটা তো পজিটিভ। এই দুটো উদ্দেশ্য, এক কনজেশনটা কমানো, আর 2 নম্বর পলিউশন কমানো। ইউরোপে আপনি ফ্রান্সে যান, জাস্ট প্যারিসে আপনি যান, প্যারিসের অনেক শহরে, ছোট ছোট শহরে গাড়ি নিয়ে যেতেই পারবেন না আপনি। না, সো আমার মনে হয় যে এই পলিসি যদি হয় তাহলে এটা এক্সপ্লোর করা উচিত যে আমরা পলিউশন কমাতে চাই, আমরা লিভেবল সিটি করতে চাই। এটা হঠাৎ করে আপনার বাজেট ক্রাইসিসের জন্য আপনি আমার উপর চাপাই দেবেন অন্য উনি তো এখনো প্রস্তাবই করেননি, এটা একটা স্পেকুলেশন। আমরা জানি না তার কি প্রস্তাব, আমরা জানি তিনি কি করতে চান, শুধু খবর একটা এসছে, আমরা খবর শুনেই লাফাচ্ছি। আমরা খবরটা আগে আসুক, কনফার্ম করি, আমরা শুনি উনি কি বলেন, দেন উই ক্যান ডিসকাস। ওকে, সো খবরটি বিভিন্ন মিডিয়াতে আসছে এবং আমরা দেখি খবরের, আমি এই জন্যই বলছিলাম ডিটেলস আমরা জানতে চাই হাউ হি ইজ গোনা ইন্ট্রোডিউস ইট অ্যান্ড হাউ হোয়াট ইজ দেয়ার থিঙ্কিং। যদি এটা আগে দেখি, আমরা দেখার পরে আমার মনে হয় এটা নিয়ে অনেক কিছু হবে, পাবলিক হিয়ারিং দরকার হবে। মেয়রের সাথে, আপনাদের সাথে যখন মিটিং হবে আপনারাও বলবেন, নিশ্চয়ই মেয়র বিভিন্ন কমিউনিটি মিটিংয়ে আসবেন এবং আপনারা ইউ ক্যান রেইজ ইউর ভয়েস। বাট এটা ভালো হয়েছে আমাদের যে আমরা একটা হোমওয়ার্ক করতে পারলাম, এই বিষয়টি জানতে পারলাম এবং এটা প্লাস মাইনাস সব জিনিস আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ আলামিন রাসেল, অ্যান্ড থ্যাংক ইউ আব্দুল রহিম হাওলাদার আপনাকে, থ্যাংক ইউ হাসান ভাই আপনাকেও। আমরা একটু জেনে নেই, এটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট সবার জন্য, যে আমরা অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, লাখ লাখ মানুষ আটকা পড়েছে, নিউ ইয়র্ক থেকে যেতে পারছে না, যুক্তরাষ্ট্র থেকে যেতে পারছে না। আমি নিজেও বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকজ অফ ফ্লাইট ক্যান্সেল আমি নিজেও যেতে পারছি না এই কারণে। বাট একটি গুড নিউজ সেলিম ভাই নিয়ে আসছেন, যিনি আপনার কর্ণফুলী ট্রাভেলসের প্রধান, আটাবেরও প্রেসিডেন্ট, আমেরিকান বাংলাদেশি যে ট্রাভেল এজেন্সিগুলোর যে সংগঠন, এই সংগঠনের প্রধান, যে কালকে JFK-তে একটি ফ্লাইট আসবে এবং কালকে রাত্রে একটি ফ্লাইট ফিরতও যাবে এবং এটা একটা সাইন টু রিজিউম দ্য ফ্লাইট। সেলিম ভাই, আপনার কাছে জানতে চাই এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য লেটেস্ট। ধন্যবাদ তাহের ভাই, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে আজকে যারা আছেন লাইভে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে ইরান কনফ্লিক্টের কারণে 1 তারিখ থেকে আমাদের ফ্লাইট বন্ধ হয়ে যায় JFK থেকে। তো একসাথে আমিরাত এয়ারলাইন্স, ইত্তেহাদ, কাতার, কুয়েত এয়ারলাইন্স সহ 4টা ফ্লাইট একসাথে বন্ধ। সাথে কিছু ফ্লাইট অপারেট করছে যারা মিডল ইস্ট অ্যাভয়েড করে মোটামুটি ডেস্টিনেশনে যাওয়া যায়, সেগুলো হচ্ছে টার্কিশ এয়ারলাইন, সৌদি এবং ক্যাথে প্যাসিফিক। এই 3টা ফ্লাইট চলছিল। তো এখনো অপারেশন চলছে, এখনো তারা ফ্লাইট মোটামুটি চালাচ্ছে। শুধু আমিরাত, ইত্তেহাদ, কাতার এগুলো প্রবলেম হয়েছে। তো আমিরাত তারা আবার অপারেশন শুরু করবে কালকে থেকে। কালকে মার্চ 7 থেকে তারা 1টি করে ফ্লাইট দিবে JFK থেকে ঢাকা, একটা করে ফ্লাইট দিয়ে তারা শুরু করবে। দেখবে টোটাল ফ্লাইট হলো আমিরাতের সপ্তাহে 21টা ফ্লাইট। তো 21টা ফ্লাইটের মধ্যে যদি একটা করে ফ্লাইট দেয় তাহলে সপ্তাহে 7টা ফ্লাইট হচ্ছে। 7টা ফ্লাইট ইজ নট এনাফ ফর আস।
আমাদের ডিমান্ড অনেক হাই। 3টা ফ্লাইটে অনেক সময় এমিরেতে আমরা সিট পাই না, অনেক কষ্ট হয়। তো অনেক জায়গায় অনেক প্যাসেঞ্জার বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে, যেমন বাংলাদেশে আটকা পড়ে আছে, অন্যান্য ডেস্টিনেশনে প্যাসেঞ্জার আটকা পড়ে আছে, যে এখনো পর্যন্ত তারা আসা যাওয়া করতে পারতেছে না। হয়তো কালকে থেকে আমরা চেষ্টা করব, কিন্তু ফ্লাইটে কোনো সিট নাই। এখন কালকে শুরু হবে, কিন্তু ফ্লাইট স্ট্যাটাস দেখলাম টোটালি সোল্ড আউট, কোনো সিট ভুলতেই নাই। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, হয়তো কালকের পরে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এভাবে দেখতে হবে বিভিন্ন ডেটে কোন দিন সিট পাওয়া যায়। তবে এয়ারলাইন্স থেকেও আরেকটা জিনিস তারা মেকশিওর করছে আমাদেরকে, তারা বলছে যে 31 তারিখ পর্যন্ত যাদের ফ্লাইট, যারা ফ্লাই করতে পারেনি 31শে মার্চ পর্যন্ত তারা ডেট চেঞ্জ করবে, এবং কেউ যদি রিশিডিউল করতে চায় কিংবা রিফান্ড নিতে চায়, পার্শিয়াল রিফান্ড নিতে চায়, পার্শিয়াল রিফান্ড বলতে যারা বাংলাদেশে আটকা পড়ছে বা অন্যান্য জায়গায় আর যারা আটকা পড়ছে তাদেরগুলা তারা রিফান্ড করে দিবে। একটা পার্সেন্টেজ তারা কেটে রাখবে, কেটে পার্শিয়াল রিফান্ড দেবে, বাট যেটা আনইউজ টিকেট সেক্ষেত্রে তারা ফুল রিফান্ড করবে। ওকে, এই হলো বিষয়। আর যেটা কাতার এয়ারলাইন্স এর আমাদেরও ফ্লাইট, আমাদের প্যাসেঞ্জার আছে কাতার এয়ারলাইন্স। 8 তারিখ আমার অন্তত 10 জন মতো প্যাসেঞ্জার আছে 8 তারিখে। তো সাউদি এয়ারলাইন্স আমাদের প্যাসেঞ্জার আছে, তারা মোটামুটি চলতেছে, কোনো সমস্যা নাই। তবে একটু সমস্যা হয়েছে আমাদের, যে সমস্যাটা হয়েছে এটা তো আসলে জীবন যেভাবে চলে সেভাবে চালাইতে হবে। এখন আমাদের একটা সমস্যা যেহেতু হয়েছে, আমাদের সবার ধৈর্য ধরতে হবে। এখন ওভারনাইট তো কোনো কিছু করা সম্ভব না। আপনাকে প্রশ্ন করতে চাই যে সেভ আওয়ার ডেইলি একটা ফ্লাইট, রাইট? সো যারা প্যাসেঞ্জার যারা বুক করেছে, যেমন 8 তারিখ, আজকে হলো 6 তারিখ, রাইট? কালকে 7, পরশুদিন 8 তারিখ। সো কালকে 7 তারিখে কাদেরকে তারা নিচ্ছেন? যেমন কালকে 3টা ফ্লাইটের প্যাসেঞ্জার বুক করছিল, ইতিমধ্যে বিক্রি করছে টিকিট তারা। সো কালকে রাত্রে যে ফ্লাইট যাচ্ছে, একটা ফ্লাইট যাচ্ছে ইনস্টেড অফ 3, এই এক ফ্লাইট অপারেট করবে বলছে কালকে, যেটা দেখলাম। না, রাত্রে যেটা মিলান হয়ে যে ফ্লাইটটা দিচ্ছে, আমার মনে হয় ওটা না, 204 ফ্লাইটটা মেনশন করছে ওরা, এটা সকালের ফ্লাইটটা হবে। সকালের ফ্লাইটে কালকে দিনে মনে করেন কালকে সকালে একটা ছিল, রাত্রে বোধহয় রাত্রে না, এটা তো রেগুলার কানেকশন করতে আপনি বলতেছেন, আপনি বললেন, রাইট? তিনটা ফ্লাইট ছিল। একটা হলো রাত 11টার ফ্লাইট ছিল, 10টা সকালের ফ্লাইট ছিল, আর একটা মিলান হয়ে 10টা 20 যে ফ্লাইটটা ছিল, ওই 3টা ফ্লাইটে কন্টিনিউ চলতেছিল আর কি। ওকে, এখন যারা যাবে কালকের ফ্লাইটে, সকালে যেটা যাবে, ওই দিনে অন্য যে 2 ফ্লাইটে যারা বুক করে রাখছিল আগ থেকে, তাদের মানে এরা কারা যাবে, কাদেরকে নেবে? এখন যদি তাদের বুকিং থাকে সেক্ষেত্রে হয়তো তারা যেতে পারবে। এখন নতুন ভাবে কেউ যদি মনে করে যে আমি কালকে ফ্লাইটে যাব, বুক করি না, আগে থেকে বুক করা হয় নাই, কালকে যদি বুক করতে চায়, আপনাকে তো ওরা বলছে ইকোনমিতে যে কোনো ক্লাসে আপ টু ওয়াই ক্লাস পর্যন্ত ওরা বলে দিছে আর কি, যে কোনো ক্লাসে বুক করে যদি আপনার কনফার্ম করতে পারে তাহলে তারা ফ্লাই করতে পারবে। কিন্তু নতুন ভাবে কেউ তো করতে পারবে না, আপনাকে কিন্তু অপশন নেওয়া লাগবে। যে মনে করেন আপনি কালকের ফ্লাইটে যদি সিট না পান, তাহলে 8 তারিখের ফ্লাইট আপনাকে যাওয়া লাগবে। যে প্রিভিয়াস বুকিং যাদের ছিল, মনে করেন যে 3টা ফ্লাইটে তো সকালের ফ্লাইট, সন্ধ্যায় 2টা ফ্লাইট, একটা মিলান হয়ে একটা আপনার ডিরেক্ট গেছে, রাইট? 3টা ফ্লাইট। সো 3টা ফ্লাইটে যাদের বুকিং ছিল, এখন একটা ফ্লাইট যাচ্ছে ইনস্টেড অফ 3। এখন এই 3টা অন্য যে 2 ফ্লাইট ছিল, এদের এই প্যাসেঞ্জার কি এক ফ্লাইটে ভরবে না এদের এক ফ্লাইটে? সবগুলো এক ফ্লাইট, ওগুলো তারা অপারেট করতেছে না তারা। আগে যে ফ্লাইটে মনে করেন আগে 11টার ফ্লাইটে প্যাসেঞ্জার ছিল, এখন তো 11টা ফ্লাইট নাই। রাত 11টার ফ্লাইটের প্যাসেঞ্জারদের কি করবে? ওইটা হবে না, ওগুলো ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, ওরা তো বলছে ফ্লাইটে যাদের যে টাইমে ফ্লাইট ছিল এটা লিমিটেড ফ্লাইট শিডিউল। জি, ওরা লিমিটেড ফ্লাইট শিডিউল ওরা বলে দিছে, লিমিটেড ফ্লাইট শিডিউল। এখন তারা শুরু করছে কেবল একটা ফ্লাইট দিয়ে, তারপর আস্তে আস্তে যদি পরিস্থিতি ভালো হয় দেন ওরা আস্তে আস্তে ইনক্রিজ করবে ফ্লাইট, এক্সকিউজ মি, আস্তে আস্তে তারা ইনক্রিজ করবে আর কি। তো এখন যারা মনে করেন অনেকে এমিরেতের জন্য অপেক্ষা না করে হয়তো বা অন্য অপশন খুঁজতে পারেন, সৌদি এয়ারলাইন্স চলতেছে, সৌদি এয়ারলাইন্সে যাওয়া যায়। তারপরে মনে করেন আপনার তার কিছু যদি সিট পাওয়া যায় তো তার কিছু নিতে পারে, চান্স নিতে পারে, ক্যাথে প্যাসিফিকও হইতে পারে। তবে কথা হলো যারা মনে করেন এখান থেকে যারা সৌদিতে যাবে, উমরা করতে যাবে, এবং তারা আমার যেমন গতকালকে প্রায় 10 জন প্যাসেঞ্জার একসাথে, তারা এমিরেতের প্যাসেঞ্জার ছিল, সবাই 11 তারিখে ফ্লাইট। এখন তাদেরকে আমি বললাম যে তোমরা ওয়েট করো, যে ফ্লাইট হয়তো বা রিজিউম হবে খুব সুন, যদি আমাদেরকে এখনো জানায় নাই তবে হবে। কিন্তু তারা ওই অতটুকু তাদের ধৈর্য নেই, তারা বলে যে না আমাদেরকে এটা চেঞ্জ করে অন্য ফ্লাইটে করে দেন। তখন আমি বললাম কি, কারণ আমাকে তো এয়ারলাইন্স অপশন দিয়েছে, এয়ারলাইন্স বলতেছে 31 তারিখ পর্যন্ত
ডেট চেঞ্জ করতে পারেন, শিডিউল করতে, ক্যান্সেল করলে ক্যান্সেল করতে পারেন, তারপরে আপনি যদি রিফান্ড করতে চান সেও করতে পারেন, সেটাও করতে পারেন। এয়ারলাইন্স এই সুযোগটা আপনাকে দিচ্ছে আমিরাত এয়ারলাইন্স থেকে। রিস্কেজুয়ালও করতে পারেন আপনি। রিস্কেজুয়াল করা যাবে, হ্যাঁ রিস্কেজুয়াল করা যাবে, বাট রিস্কেজুয়াল আপনার নির্দিষ্ট ডেট আপনি পাবেন না। আপনি যদি বলেন যে আমাকে কালকে দেন, কিন্তু ফ্লাইটের স্ট্যাটাস দেখতে হবে, ফ্লাইট ক্যাপাসিটি কতটুকু আছে দেখতে হবে, কারণ যেখানে 3টা ফ্লাইট আমিরাতের 380 ফ্লাইট এক একটাতে 500-র উপরে যাত্রী বহন করে, 3টা ফ্লাইট একসাথে মানে কতগুলো প্যাসেঞ্জার চিন্তা করে দেখেন। তো এখানে শুধুমাত্র একটা ফ্লাইটে অপারেট করতেছে ওখানে, তাহলে আবার চিন্তা করে দেখেন বাকি লোকগুলো কিভাবে তারা অ্যাকোমোডেট করবে। সো আপনি বলতেছেন যে ওকে, সো হোয়াট ইজ দি প্রাইসের অবস্থা কি? প্রাইস কি সেম? না, এখানে তো রিশিডিউল করলে আপনার কাছ থেকে কোনো পয়সা নিচ্ছে না। না না, আমি বলছি আমি নতুন যারা প্যাসেঞ্জার যেতে চাই, নতুন যারা, হ্যাঁ এখন নতুন যারা টিকিট কিনবে, মনে করেন আপনি যেমন সৌদি এয়ারলাইন্স, আমি 11 তারিখের ফ্লাইটে আমি প্রায় 11টা টিকিট আমি করছি, টিকিট ইস্যু করে ফেলেছি আমি $1250 করে, 1100, 1150, 1200 এইভাবে আছে নট প্রাইস। ব্যাড। 1100, 1150। যেমন আজকে আমি আপনার এয়ার ইন্ডিয়া বিক্রি করছি, এয়ার ইন্ডিয়া 750-তে ওয়ান ওয়ে টিকিট। না না, আমি বলছি রিটার্ন টিকিট। রিটার্ন টিকিটে তো 14, এটা রিটার্ন টিকিট বাংলাদেশে এখন মনে করেন আপনি, আমার মনে হয় না 1400-1500 নিচে পাবেন। ওকে, 1400-1500, রাইট? আর 1400-1500, হ্যাঁ 1400-1500, বাট সিট থাকতে হবে। সিট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইস হয়তো আবার জাম্প করবে, হাই হবে, কারণ এটা ডিপেন্ড করে আপনার বেস্ট অন ক্লাসের উপরে। যেমন আপসেলে যদি নেওয়া লাগে, আপনার রেগুলার ক্লাসে হলে ধরেন আপনার টিকিটের দাম যদি 1200 হয়, আপনার যদি একটা ক্লাস আপসেলে নেন সেক্ষেত্রে $100-200 বেড়ে যায়। রাইট। সো আমি কয়েকদিন আগে শুনছিলাম যে টার্কিশ এয়ারলাইন্স বা অন্যান্য এয়ারলাইন্সের ভাড়া একদম স্কাইরক, মানে 3000, 4000 তখন কিন্তু সিট ছিল না, তখন টোটালি ফ্লাইট বুক। এগুলি আগের যে প্যাসেঞ্জার গুলো ছিল যারা যেতে পারে না, যারা শিডিউল মিস করছে, জি। তাদেরকে বুক করা লাগতেছে, তাদের সিটটা অ্যাভেলেবেল নাই। এখন অ্যাভেলেবেল সিট থাকলে এখন দেখা যাচ্ছে যে আপনার ইকোনমির মধ্যে আপনি 3000 পর্যন্ত টিকিট আছে, কিন্তু আপনি $1000 দিয়ে আপনি টিকিট পারচেস করলে যে সিটে বসবেন, আমি $3000 দিয়ে টিকিট নিলে ইকোনমিতে আমি পাশের সিটে বসবো। তার মানে এই না যে আমি $3000 এক্সপেন্ড করে আমি বিজনেস ক্লাসে যাব না। ইকোনমির মধ্যে অনেকগুলো ক্লাস আছে। তো এখন বিষয়টা হলো আপনাকে অ্যাভেলেবেল সিট থাকতে হবে। সিট পাইলে যদি আপনি লোয়ার ক্লাসে সিট পেয়ে যান সেক্ষেত্রে আপনার টিকিটের দাম কম হবে, আর যদি অ্যাভেলেবেল সিট না থাকে সেক্ষেত্রে আপনার টিকিটের দাম অনেক হাই হয়ে যাবে। সো একমাত্র এখন আমিরাত লিমিটেড ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স রেগুলার ফ্লাইট, রাইট? সৌদি এয়ারলাইন্স রেগুলার যাচ্ছে, জি। সৌদি এয়ারলাইন্স কাতার এবং ভালো কুয়েত আছে, এখনো শুরু করে নাই। না কুয়েতেরটা একটু আগে তো আমাদের নাজমুল ভাই বললেন এই কুয়েতের বিষয় নিয়ে, তো কুয়েতের অবস্থা খুবই এবং খারাপ। কাতারও শুরু করে নাই। কাতার শুরু করছে, কাতার 8 তারিখের প্যাসেঞ্জার আমি দেখলাম, কাতার এখন শিডিউল ঠিক আছে। আমার নিজেরই প্যাসেঞ্জার আছে প্রায় 10 জনের উপরে 8 তারিখ। সো কাতার তো ওয়ান ফ্লাইট পার ডে। হ্যাঁ, কাতার ওয়ান ফ্লাইট। সো তারা কি ডেইলি ফ্লাইট শুরু করে দিয়েছে কাতার? এখন 8 তারিখের ফ্লাইটটা দেখলাম এখনো ঠিক আছে, এখন বলা যায় না, হয়তো দেখা গেছে আপনার 5 ঘন্টা আগে ওরা শিডিউল চেঞ্জ করে দিতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড দেন আপনাদের এই ব্যাপারে যারা কাস্টমার তারা তো আপনাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারবে, রাইট? এখন আরেকটা বিষয় হলো, যারা 31 তারিখ পর্যন্ত, আমি প্যাসেঞ্জারদেরকে বলবো যারা রিশিডিউল করবেন 31 তারিখ পর্যন্ত সময় আছে, যারা এর ভিতরে ফ্লাই করতে চান বা টিকিট কিনে নিছেন তারা এয়ারলাইন্সের সাথে কিংবা যারা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা রিশিডিউল করে নিতে পারেন। হয়তো আপনি যে ডেটে চাবেন সেই ডেটে হয়তো পাবেন না, দেখা গেছে 2 দিন পরে, 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে, 31 তারিখ পর্যন্ত টাইম আছে আর কি। জি, ওই টাইমের মধ্যে রিশিডিউল করে নেবেন। 31 তারিখের পরে হলে আবার হয়তো ডেট চেঞ্জ ফি ইমপ্লিমেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব সেলিম, মোহাম্মদ সেলিম হারুন, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি হারুন, হাসান ভাই কিছু বলছেন নাকি? না না না, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাই হাসান ভাই আপনার কাছে যাই একটু, যে আপনি এইটা তো আপনার কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট আজকে আলোচনা করার, যেটা আমাদের এখানে হেডলাইন আমি দেখতে পাচ্ছিলাম। হেডলাইনের মধ্যে আছে যে হেডলাইনের মধ্যে যেটা ছিল যে অ্যাবস্টেইন ফাইলে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যৌনতা নিয়ে নতুন তথ্য, ঘটনা আড়াল করতেই কি আকস্মিক যুদ্ধ, এই ধরনের একটি হেডলাইন আমি দেখতে পাচ্ছি। সো এই বিষয়ে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। আর এ নিয়ে আমরা কথা বলেছি, নতুন কোনো ব্যাপার নয় এটা। ক্লিয়ারলি এপস্টিন ফাইল ট্রাম্প সাহেবের জন্য বড় এম্বারাসমেন্ট। এবং ঠিক এই যে খবরটা আপনি বললেন, আজকের খবরটা বললেন, 13 বছরের একটি মেয়ে
যুদ্ধের আগের দিন এনপিআর খবরটা, ন্যাশনাল পাবলিক রেডিও খবরটা ব্রেক করে। এটা ব্রেকিং নিউজ ছিল। এই মেয়েটি, এটা 2008 সালের কথা, 2008 সালের কথা। এবং সে 2019 সালে ফর্মালি কমপ্লেন লজ করে সে, এবং তার সঙ্গে 3টে সাক্ষাৎকার হয়েছিল এফবিআই এর, কেমন পুলিশের 3টে সাক্ষাৎ করেছিল। তো যেই ডকুমেন্ট রিলিজ করা হয়েছে সেই ডকুমেন্টে এর কথা একবার উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনো সাক্ষাৎকারের বিবরণগুলি সেখানে ছিল না। তার মানে ডকুমেন্টগুলি ছড়িয়ে ফেলা হয়েছে। এনপিআর নিউজ করার পরে এবং চাপ যখন আসলো, তখন আজকে এই ডকুমেন্টগুলির একটি আবার ফেরত পাঠানো হয়েছে। তাতে কি দেখতে পাচ্ছি আমরা, যে মেয়েটি যে এখন অনেক বড় হয়ে গেছে, এখন তার 13 বছর বয়স, তার নয়, সে পুলিশের কাছে 3বার সাক্ষ্য দিয়েছে যে তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্প এবং এপস্টিনের সাথে যৌন সম্পর্ক হয়েছে, এবং খুব ডিটেইল বিবরণ আজকে এসছে কি সম্পর্ক হয়েছে, কিভাবে। আমি বলতে চাই না পাবলিক টেলিভিশনে, সে কথা বলতেও আমার লজ্জা লাগবে। এবং সে মেয়েটি বলেছে যে এইসব কথা বলে লাভটা কি, এখন আর অলরেডি স্ট্যাচুট অফ লিমিটেশন পেরিয়ে গেছে। 8 থেকে আমি এখন 19 সালের কথা বলছি, আর আমার আইনগত এখতিয়ার নেই, ফলে সে এ নিয়ে কথা বলতে আগ্রহী হয়নি। কিন্তু এখন এই ডকুমেন্টগুলো রিলিজ করার পরে সর্বমহলে চাপ বাড়ছে, বিশেষ করে ট্রাম্প সাহেবের নিজের সমর্থকদের মধ্যে চাপ বাড়ছে, যাতে করে যারা দোষী, যারা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের, বা এই 13 বছরের মেয়ে, একদম লিটারেলি বাচ্চা একটা মেয়ে, তাদের সাথে এই ধরনের অপকর্ম করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আপনারা জানেন এই অপকর্মের জন্য ইতিমধ্যে ইংল্যান্ডের প্রিন্স অ্যান্ড্রুকে জেল খাটতে হচ্ছে, জামিনে তিনি আছেন। লরেন্স সামার, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী, হার্ভার্ডের প্রেসিডেন্ট, তাকে চাকরি ত্যাগ করতে হয়েছে। এরকম অলরেডি 1 ডজনের মতো খুব সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র এডুকেশনিস্ট, এরা দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। প্রশ্ন হচ্ছে যে এইটার রাজনৈতিক প্রতিক্রিয়া কি আমাদের এই দেশে ট্রাম্প সাহেব পর্যন্ত পৌঁছবে? আমার ধারণা পৌঁছবে না, কারণ আমরা অলরেডি নাম হয়ে গেছি। আমাদের মধ্যে আর কোনো কিছু গায়ে লাগে না, হয় না? আপনি যারা ইনসুলিন নেন, দেখবেন যে এখন আর গায়ে ফুটা লাগে না। আমাদের সে অবস্থায় ইঞ্জেকশন গায়ে ঢোকালেও কিন্তু আর ব্যথা লাগে না, কারণ আমরা কমপ্লিটলি নামড হয়ে গেছি। এত আমরা স্ক্যান্ডালের গল্প শুনেছি, এখন আর কোনো গল্পই আমাদেরকে আর প্রভাবিত করে না। থ্যাংক ইউ সো মাচ। সো ইরানে যে এটাকে কি মনে করেন আপনি, যে এটাকে মানে এই ঘটনাকে একটু অন্যদিকে প্রভাবিত করার জন্য এটাকে একটু এটা একটা দিক, কিন্তু অন্য দিকও আছে তাহের। এই যুদ্ধ কেন, তার ব্যাখ্যা আমি করেছি, আবারও করি। আমি নতুন যে খবর পাচ্ছি আমরা, তা হচ্ছে যে এই হামলার পরিকল্পনাটা মূলত ইসরায়েলের। ইসরায়েল মনে করেছে যে এখন সবচেয়ে ভালো সময় ইরানকে আক্রমণ করার। খুব দুর্বল অবস্থায় আছে, নাজুক অবস্থায় আছে, তার প্রক্সিগুলি নেই, ফলে এই হচ্ছে আমার সুযোগ। এটা আমি গত 40 ইয়ার্স ধরে চেষ্টা করছি, ইসরায়েল লাস্ট 40 ইয়ার্স ধরে চেষ্টা করছে ইরানের এই ইসলামিক লিডারশিপকে রিপ্লেস করতে, পারেনি। এখন সময় এসছে তারা মনে করছে, এবং তারা চায় যে এই লড়াইতে তাদের সঙ্গে আমেরিকা থাকুক। নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্টটা করে, খুব ভালো, পারলে আপনারা পড়ে নেবেন, যে 1 ডিসেম্বরে নেতানিয়াহু যখন আসেন আমেরিকায়, তিনি কথা বলেন ট্রাম্প সাহেবের সাথে মার-ও-লাগোতে, এবং তারপরে এসে হোয়াইট হাউসে তিনি 1-to-1 3 ঘন্টা কথা বলেন। আর্গুমেন্টটা হচ্ছে যে আমরা আসলে একসাথে লড়াইটা করি। মার্কো রুবিও কথাটা স্পষ্ট করে বলেছেন, যদি আমরা আক্রমণ না করতাম, যদি আমরা এই অ্যাটাকটা না করতাম, ইসরায়েল অ্যাটাক করে বসতো, এবং তার জবাবে ইরান আমাদের স্থাপনার উপরে পাল্টা আক্রমণ করতো, যেটা আমাদের জন্য খুব ক্ষতিকর হতো। ফলে আমাদেরকে আক্রমণ করতেই হয়েছে। অন্য কথায় এই যুদ্ধটাকে উস্কে দিয়েছে, পুশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে। আমি জাস্ট যদি আপনার নিউ ইয়র্ক টাইমসের এখনকার হেডলাইনগুলো জাস্ট পড়ি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তেহরান ইজ ব্যাটার্ড অ্যাজ ট্রাম্প ডিমান্ডস আনকন্ডিশনাল সারেন্ডার। আরেকটা জিনিস সাবলাইন করেছে, যেটা তেহরান স্মোক রাইজিং ফ্রম এয়ার স্ট্রাইক আর্লি স্যাটারডে, অ্যান্ড দেন আরেকটা আছে স্ট্রাইকস ল্যান্ড নিয়ার এয়ারপোর্ট অ্যাটাক কন্টিনিউ ইন লেবানন। দেন আরেকটা হেডলাইন আছে, President shift his goals again and aid struggle to keep him up. Correct. Trump is first modern president to take US to war without public support.
Good. Um, আমি শেষটা and- থেকে বলি, তাই শেষটা থেকে বলি, এই মুহূর্তে এই যুদ্ধের পক্ষে আমেরিকার মাত্র 21% অ্যাপ্রুভাল আছে, মাত্র 21% লোক এই যুদ্ধের পক্ষে আছে। ট্রাম্প সাহেব আজকে কি বলেছেন সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে, যে আগে তিনি বলেছিলেন যে তিনি কথা বলছেন বা ইরান কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে, তিনি লোক খুঁজছেন কে কার সাথে তিনি কথা বলবেন, কে রিপ্লেস করতে পারে এই 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 অ্যাডমিনিস্ট্রেশনকে। তো তিনি পরে বললেন যে না, কথা বলবো কি, সবাই তো মরে গেছে, ফার্স্ট ইয়ারের মারা গেছে, সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারও কোনো লোক নেই, আর কথা বলার কেউ লোক নেই, রিপ্লেস করার মতো কোনো লোক তিনি খুঁজে পাচ্ছেন না। আজকে তিনি বলেছেন যে কথাবার্তার কোনো প্রশ্ন উঠছে না, ইরানকে আনকন্ডিশনালি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ইরান রাজি হলো আত্মসমর্পণ, কার কাছে করবে? Yeah, that's what the question. ইরানে তো কোনো মার্কিন সৈন্য নেই, মার্কিন কোনো ব্যবস্থাপনা নেই, আমি কার কাছে অস্ত্র তুলে দেবো? তার মানে আমার ইরানে আমেরিকান বুটস অন দ্য গ্রাউন্ড লাগবে, আমার সৈন্য লাগবে, যেমন ইরাকে Right. ঘটেছে। ইরাকে কি ঘটলো? এক্স্যাক্টলি একই অবস্থা, সাদ্দাম চলে গেলেন, তার জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা ঢুকে পড়লো, তারাই নতুন সরকার গঠন করলো। এখন সরকারটা কি জিনিস, এই একটা কথা আগে কথা বলছিলাম আমরা পার্কিং নিয়ে, সরকারকে পার্কিং নিয়েও ভাবতে হয়, ময়লা সরাবেকে ভাবতে হয়, এগুলি কে করবে? বিদ্যুৎ সাপ্লাই দিতে হবে, চাকরি বেতন পাবো মাসের শেষে, এগুলো কে এনশিওর করবে? ফলে ইউ নিড হোল সিস্টেম অফ অ্যারেঞ্জমেন্টস। কেমন চলে গেল, মনে করা যাক এটা খুব কঠিন না, এদেরকে সবাইকে মেরে ফেললাম আমরা, সরকার চলে গেল, তারপরে কি? হু রানস দ্য কান্ট্রি? এই জন্য বলা হয় যে যুদ্ধ জেতা খুব সোজা, যুদ্ধে শান্তি আনা সোজা না। ইউ ক্যান উইন এ ওয়ার, বাট ইট ইজ নট সো ইজি টু উইন পিস। যেটা ঘটবে, আমি আপনাকে আমার আমার মতো প্রেডিকশন করছি, আমি আমাদের প্রেসিডেন্ট সাহেব চান না সৈন্য পাঠাতে, এবং তিনি অনন্তকাল যুদ্ধ হোক এমন চান না। তিনি, আপনারা জানেন, তিনি সবসময় নেভার এন্ডিং ওয়ারের বিরুদ্ধে কথা বলেছেন, যেটা ঘটেছে ইরাকে, যেটা ঘটেছে আফগানিস্তানে, 20 বছর ধরে যুদ্ধ চলছে, তার বিরুদ্ধে তিনি। কিন্তু এর জন্য যে ব্যবস্থা মেকানিজম দরকার, আপনাকে ভাবতে হবে হোয়াট হ্যাপেন্স টুমরো। যুদ্ধে জিতলাম আমি, তারপরে কি? এর জন্য দরকার একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। কোনো প্ল্যানিং নেই আমাদের, আমরা ভাবতেই পারছি না কি করব আমরা। ফলে যেটা ঘটবে, যদি সত্যি সত্যি আগামীকাল, পরশু, 2 মাস, 1 সপ্তাহ পরে, 15 দিন পরে ইরানের এই সরকারের পতন ঘটে, তাহলে অনেকটা বাধ্য হয়েই ইসরায়েল এবং আমেরিকাকে যৌথভাবে অকুপাই করতে হবে। ফলে যা ঘটবে তা হচ্ছে নেভার এন্ডিং ওয়ারের বদলে নেভার এন্ডিং অকুপেশন শুরু হবে। মাথায় রাখবেন যে ইরানে কিন্তু প্রায় 1.5 মিলিয়ন, 15 লক্ষ ফুললি ট্রেইন আর্মড সেনাবাহিনী আছে। সেখানে আছে কারা? ইসলামিক রিপাবলিক গার্ডসরা আছে। 15 লক্ষ, 1.5 মিলিয়ন, এরা কোথায় যাবে? এরা তো হাওয়া মিলে যাবে না। দে উইল বি ফাইটিং টুথ অ্যান্ড নেইল, তারা ফাইট করবে। এই যারা ঢুকবে, যে সমস্ত আমেরিকান বা ইসরায়েল সোজা ঢুকবে, তারা ইরানিদের আপনি হারাতে পারবেন, কিন্তু ওদের উইল টু ফাইট, যুদ্ধ করার যে 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 মনোবাসনা, যে যে মানসিক শক্তি, তা আপনি হারাতে পারবেন না। কিন্তু আমি এক্সাম্পল দিই, ইউক্রেন, বিশাল দেশ রাশিয়া, পারছে না কেন? তার মূল কারণ ইউক্রেনিয়ানদের মনের শক্তি, তারা ফাইট করছে, তারা যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু তারা ঠেকিয়ে রেখেছে মনের শক্তি দিয়ে। ইরান এক্স্যাক্টলি তাই করবে। ভুলে যাবেন না যে ইরান একটা আইডিওলজিক্যাল স্টেট, এটা একটা আদর্শ ভিত্তিক রাষ্ট্র। এর আগে আলোচনা আপনারাই করছিলেন যে ইরাকে এরা চলে গেলে আমেরিকা একটা পছন্দ মতো সরকার গঠন করবে। আমেরিকার পছন্দের সরকার সেখানে ছিল তো, ইরানের শাহ ছিল আমেরিকার পছন্দেরই সরকার, তারা কু করে তাকে ক্ষমতায় বসিয়েছিল। এখন তাকে সরালো কেন? কারা সরালো? একটা আদর্শগত শক্তি, পলিটিক্যাল মুভমেন্ট একটা, যারা বিশ্বাস করে ইসলামিক প্রজাতন্ত্রে। তো তারা কি রাতারাতি হাওয়া হয়ে যাবে? দে উইল বি ফাইটিং টুথ অ্যান্ড নেইল। ফলে আমার ভয় হচ্ছে যে এই যুদ্ধে আমরা দীর্ঘকাল ফেসে যাচ্ছি। এই যুদ্ধ মানে রেজিস্ট্যান্স ওয়ারে আমরা দীর্ঘকাল ফেসে যাচ্ছি। মিনওয়াইল যেটা ঘটবে, আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তেলের দাম আজকে দেখেছেন, তেলের দাম $92 ব্যারেল হয়ে গেছে। $92 ছিল $65। এই 3-6 দিনে বেড়ে হয়েছে $92। আমাদের এখানে অ্যাভারেজ এখন $3.32 আমাদের এখন তেলের গ্যালন। একদিনে 24 সেন্ট বেড়েছে, একদিনে 24 সেন্ট বেড়েছে। তেল বাড়া মানেটা কি? সব কিছু বেড়ে যাওয়া। ফলে যেই এইটা আমরা কথা বলছি অ্যাফোর্ডেবিলিটি, আমাদের জন্য যারা আমরা ওই কে শেপের নিচের দিকে আছি, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।
থ্যাংক ইউ সো মাচ। আপনি কি আজকে জেসি জ্যাকসনের ফিউনারেল প্রোগ্রামটা দেখেছেন? সেখানে প্রেসিডেন্ট ওবামা যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। দেখি আমাদের কাছে এই ভাষণের একটু সামান্য লিঙ্ক আছে কিনা, আমি ভাষণটা দেখে একটু আপনাকে বলবো একটু এই বিষয়ে একটু কথা বলার জন্য। Each day we're told by those in high office to fear each other and to turn on each other, and that some Americans count more than others, and that some don't even count at all. Everywhere we see greed and bigotry being celebrated, and bullying and mockery masquerading as strength. We see science and expertise denigrated, while ignorance and dishonesty and cruelty and corruption are reaping untold rewards. Every single day we see that, and it's hard to hope. জি, তাহের, এটা হচ্ছে গিয়ে আমরা জেসি জ্যাকসনের জীবনকে সেলিব্রেট করছি। এদেশের ফিউনারেলটা অদ্ভুত। আমাদের ফিউনারেল কাদাকাটি হয়, এখানে কাদাকাটি করি আমরা, তার জীবনকে উদযাপন করি। উদযাপন এই অনুষ্ঠানে এসেছিলেন প্রেসিডেন্ট ক্লিন্টন এসেছিলেন, বাইডেন এসেছিলেন, ওবামা এসেছিলেন, এবং ওবামার এই লম্বা বক্তব্য কিন্তু আসলে তার আগামী নির্বাচনের, এই নভেম্বরের নির্বাচন, তার একটা প্রিভিউ। এই কথা তিনি আরো বলবেন, আমাদেরকে বারবার মনে করিয়ে দিবেন যে এখন যে সময় বাস করছি আমরা, সময়টা কেন আমাদের জন্য বৈরী, এই সময়টা কেন আমাদের জন্য ভয়ের, সময়টা কেন আমাদের জন্য অসম সময়টা কেমন। এই ফলে এই বক্তব্যটা আমরা আরো, এই পলিটিক্যাল স্টেটমেন্টটা আমরা অনেকবার শুনবো। ফলে মোটে বিস্মিত হইনি আমি, এবং আমি কোয়াইট কনফিডেন্টলি বলছি যে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট ওবামা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা ডেমোক্রেটিক পার্টিতে কোনো কেন্দ্রীয় নেতা নেই, কিন্তু কোনো একজন নেতা নেই যাকে বলতে পারি আমরা হ্যাঁ এই তার পেছনে ছুটবো আমরা। ওবামা একমাত্র লোক যে আমাদেরকে বলতে পারে এটা করো, এটা করো না। সো ক্লিয়ারলি এটা তার প্রথম স্যালভো, তার প্রথম বল ছুড়ে দিলেন তিনি আগামী নির্বাচনের আগে। এবং ওবামা একমাত্র প্রেসিডেন্ট যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো স্ক্যান্ডালিক তেমন কিছু আমরা এখন পর্যন্ত পাইনি। আপনার মানে মনে করেন যে ওনার প্রেসিডেন্ট আপনার ক্লিন্টন, এই যে অ্যাবস্টেইন ফাইলে দেখা যাচ্ছে তিনি ইনভলভ, আরও অনেক কিছুতে ইনভলভ, কিন্তু ওবামা বোধহয় একমাত্র যার এই ধরনের কোনো স্ক্যান্ডাল এখন পর্যন্ত কেউ নাই। আপনার ওবামা একটা অস্বাভাবিক ব্যক্তিত্ব, বাইরেশিয়াল, সাদা ও কালো মানুষের সন্তান তিনি। নিজের কালো আইডেন্টিটিকে তিনি এমব্রেস করেছেন, কখনো তিনি সাদা মানুষ থেকে বলেন না, যদি তিনি তার মা সাদা, এবং তিনি অনায়াসে খুব শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারতেন। দুবার তিনি প্রেসিডেন্ট হয়েছেন, বাট হি রিমেইনড এনগেজড। কেন? তার কারণ তিনি দেখছেন যে এই যে আমেরিকা তিনি চেয়েছিলেন গড়তে, তার হাতের মুঠি থেকে সে আমেরিকা দ্রুত বেরিয়ে যাচ্ছে। যে স্বপ্ন তিনি দেখেছেন, যে স্বপ্ন আমরা দেখেছি, ক্রমান্বয়ে সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ফলে তার দায়িত্ব একটা আছে, তো তাই তিনি করছেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেলিম ভাই, এনিথিং এলস আপনি অ্যাড করতে চান? আর কোনো তথ্য আছে বা সৈয়দ আলমী রাসেল, এনি আদার কমেন্ট? জাস্ট আমরা শেষ করবো, শুনি আপনাদের লাস্ট কোনো কমেন্ট থাকলে। আলমী রাসেল জি। আমার কোনো আসলে কমেন্টস নাই, আমি হাসান ভাইয়ের কথা শোনার জন্য, কারণ উনি মানে এই আন্তর্জাতিক বিশ্লেষণগুলো এত সহজভাবে উনি যে ব্যাখ্যাটা দেন, এটা আমি শোনার জন্য আসলে এতক্ষণ অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই। এবং আজকে না শুধু আমি প্রতিদিনই ফোন পাই যে হাসান ভাই অ্যানালাইসিসের জন্য অনেক লোক রাতে নামাজ থেকে এসে প্রথমে এই প্রোগ্রামটি দেখে তারা ওনার অ্যানালাইসিস শোনার জন্য, যদি উনি থাকেন সেদিন। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে আপনার কন্ট্রিবিউশনের জন্য, এই কমিউনিটিকে সার্ভ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। সেলিম ভাই, এনিথিং এলস? আপনি আনমিউট করতে হবে প্লিজ, মিউট হয়ে আছে আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ওকে, আমি শুধু একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আমাদের ওমরার বিষয়ে। তো যারা ওমরাতে যাবেন, লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের 2 তারিখ। 2 তারিখের মধ্যে ঢুকতে হবে সৌদি আরবে, আর 15 তারিখের মধ্যে, এপ্রিল 15 তারিখের মধ্যে ব্যাক করতে হবে। তো এটা অনেকে হয়তো জানে না, তো যারা এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করেছেন আর কি, আমি বলবো 2 তারিখের আগে, অর্থাৎ 31শে মার্চকে মাথায় রাখতে হবে, সৌদি আরব ঢুকতে হবে।
আর 15 তারিখ। মার্চের আগে ফ্লাই করতে হবে এবং 31 হ্যাঁ, মার্চের মধ্যে অর্থাৎ 2 তারিখের মধ্যে আপনাকে সৌদি আরব যেতে হবে। গিয়ে পৌঁছতে হবে। লাস্ট ডেট, হ্যাঁ লাস্ট ডেট ওরা দিয়ে দিছে আর কি। জি আবার শুরু হবে আপনার ওই যে আমাদের জুলাই ঈদটা 26শে মে বোধহয় আমাদের কোরবানি হচ্ছে, 26শে মে। জি তো 15 দিন পর আবার আমাদের ওমরা শুরু হয়ে যাবে। 26শে মে না 26শে মার্চ? 26শে মে। আমি কোরবানিতে, কুরবানি তো মার্চ মাসে হবে। হ্যাঁ সরি কুরবানি না, না, সরি আপনার এই যে ঈদ হবে মার্চ মাসে, আর মে এই কুরবানি ঈদ পরে রোজার ঈদ মে হচ্ছে মাসে, মার্চে, right, আর মে মাস হচ্ছে কোরবানির ঈদ। রাইট তো 10 দিন পরে আবার আমাদের ওমরা শুরু হবে। 10 দিন পরে যারা আমরা যেতে ইচ্ছুক, আমাদেরও অনেকগুলো গ্রুপ আছে আর কি ইতিমধ্যে। যেমন 29 তারিখে আমার লাস্ট গ্রুপ যাচ্ছে, 29 তারিখে অলমোস্ট 50 পিপল। 29 তারিখ। থ্যাংক ইউ সো মাচ। তো 25 তারিখেও আছে। জি তো তারা যোগাযোগ করবেন আর কি, এগুলো একটু মাথায় রাখতে হবে এই আর কি। থ্যাংক ইউ সবাইকে সো মাচ, ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। থ্যাংক ইউ সৈয়দ আলামিন রাসেল সময় দেওয়ার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ মোহাম্মদ সেলিম হারুন, আপনাকেও সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।